তো আজকে আমাদের 2026 সালের WBPSC মিসলেনিয়াস পরীক্ষার পলিটির 5 নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পলিটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় যে কোনো পরীক্ষায়। তো এই টপিকটা থেকে কী প্রশ্ন হতে পারে, মানে যেই প্রশ্নগুলো পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, যেগুলো একদম খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো একদম দরকার, সেগুলোই কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করব। আমরা কিন্তু অলরেডি আমাদের 4টে ক্লাস শেষ করেছি পলিটির। তোমরা যারা ক্লাসে নতুন তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো। সেই ক্লাসগুলো মানে পরপর দেখলে একটা তোমাদের সুবিধা হবে। তার জন্যই বলছি, তোমরা প্রথমে সেই 4টে ক্লাস দেখো এবং তারপরেই 5 নম্বর ক্লাসটা কন্টিনিউ করো। ঠিক আছে? দেখো, আগের 4টে ক্লাসটা কিন্তু একটু আমি করেছিলাম যে এমসিকিউ প্রশ্ন এবং তার সাথে এক্সট্রা তথ্য, এভাবে কিন্তু আলোচনা করেছিলাম। কিন্তু আজকের ক্লাসটা কিন্তু একটু আলাদা হবে। আলাদা বলতে, আজকের এই ক্লাসে প্রথমে আমরা থিওরি আলোচনা করব যতটা দরকার। তারপরে কিন্তু সেই থিওরি বেসড আমরা কিছু এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব। এভাবে করলে কিন্তু সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তোমরা চাইলে এটা খাতায় লিখে নোটসও বানিয়ে নিতে পারো। তবে এই ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবেই। পিডিএফটা কী করে পাবে, তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। আর প্রথমেই বলবো, তোমাদের একটা কাজ যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে? এটা করে রাখো, তাহলে কিন্তু বিভিন্ন যে পরীক্ষা পশ্চিমবঙ্গের বেশিরভাগ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা কিন্তু জিকে ক্লাস তোমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবে। দেখো, প্রথমেই বলি, দেখো একটা কথা, যে এই যে আমি এখানে লিখেছি যে WBPSC মিসলেনিয়াস, এই যে WBPSC মিসলেনিয়াসের জন্য এটা। তবে এই যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। সে তুমি WBP বলো, কেপি বলো, কিংবা আপকামিং যে ক্লার্কশিপ বা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে জাস্ট মিসলেনিয়াসটা লিখেছি, কারণ এটা আমি মিসলেনিয়াসের জন্য এই ব্যাচটা শুরু করেছিলাম ইউটিউব ফ্রিতে, সেক্ষেত্রে এটা লিখেছি। কিন্তু এই ক্লাসটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের একইভাবে হেল্প করবে। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা চাইলে খাতা পেন বের করে নাও এবং চাইলে কিন্তু ক্লাসের সাথে সাথে নোটসটাও বানিয়ে নিতে পারো। ঠিক আছে? ক্লাসটা পুরো দেখো, তাহলে এই জায়গা থেকে যে কোনো প্রশ্ন দিলে তোমরা কিন্তু করতে পারবে। আর আমার আগের ক্লাসগুলো দেখে এসো। তাছাড়া কিন্তু আমি স্ট্র্যাটেজিকেরও ক্লাস দিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে এসো। শুরু করছি, দেখো আজকের ক্লাস। দেখো, একটু সেট করে নিই। ঠিক আছে, দেখো, ভারতের রাষ্ট্রপতি, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখো, প্রথমে জানতে হবে আমাদের ভারতের রাষ্ট্রপতি আমাদের সংবিধানের কত নম্বর পার্টে, কত নম্বর ধারা, এগুলো কিন্তু আমাদের প্রথমে জানতে হবে। কত নম্বর পার্টে রয়েছে আমাদের ভারতের রাষ্ট্রপতি, আলোচনা রয়েছে পার্ট নম্বর 5, মানে হচ্ছে পঞ্চম পার্টে রয়েছে। এবং অধ্যায়, চ্যাপ্টারটা কিন্তু দিতে পারে, যদি একটু ডেপথ জিজ্ঞেস করে তাহলে কিন্তু চ্যাপ্টার 1। 5 নম্বর পার্টের কিন্তু 5টা টোটাল অধ্যায় রয়েছে এবং সেই 5টা অধ্যায়ের প্রথম অধ্যায় কিন্তু ভারতের রাষ্ট্রপতি দেওয়া রয়েছে। যেগুলো আর্টিকেলটা হবে কিন্তু, মানে আর্টিকেলের রেঞ্জটা অনেক সময় দেয় না, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি, আর্টিকেলের রেঞ্জ হবে 52 থেকে 72। এটা তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে? তারপর দেখো, তিনি হলেন, মানে আমাদের রাষ্ট্রপতি, তিনি হলেন ভারতের প্রথম নাগরিক। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয় যে ভারতের প্রথম নাগরিক বা ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া কে, উত্তর হবে কিন্তু ভারতের রাষ্ট্রপতি। এবং তিনি কিন্তু রাষ্ট্রের প্রধান, ডি জুরে হেড, মানে নাম সর্বস্ব, মানে নামে তিনি কিন্তু হেড। আসল হেড হে, মানে এটা দেখো, ডি জুরে হেড হচ্ছে তিনি নাম সর্বস্ব শাসক। কিন্তু যদি বলেন মানে আসল হেডকে, তাহলে কিন্তু হবে প্রধানমন্ত্রী। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? মানে প্রধানমন্ত্রীর পরামর্শেই কিন্তু রাষ্ট্রপতি তার কাজ সম্পন্ন করে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? মানে নাম সর্বস্ব প্রধানকে, তাহলে হবে কিন্তু রাষ্ট্রপতি। আর অ্যাকচুয়াল যদি বলে প্রধানকে, মানে অ্যাকচুয়াল পাওয়ার কার কাছে, তাহলে কিন্তু সেটা হবে প্রধানমন্ত্রী। এটা কিন্তু মাথায় রাখবে, ডি জুরে হেড। ঠিক আছে? আর ডি ফ্যাক্টো হেড হচ্ছে প্রধানমন্ত্রী, এটা মাথায় রাখবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তিনি কিন্তু আমাদের যে আর্মি আছে, স্থল বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, প্রত্যেক সর্বোচ্চ যে বাহিনীগুলো আছে আমাদের, তিনি কিন্তু সর্বোচ্চ অধিনায়ক, সুপ্রিম কমান্ডার। যেবার সুপ্রিম কমান্ডারকে, এবার বললো নৌবাহিনীর সুপ্রিম কমান্ডারকে, তাও রাষ্ট্রপতি হবে। বিমান বাহিনী মানে এয়ারফোর্সেরও রাষ্ট্রপতি এবং আর্মিরও কিন্তু রাষ্ট্রপতি। ঠিক আছে? তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথমে আমরা বেসিকটা দেখে নিলাম, কোন চ্যাপ্টার, কোন পার্টের কোন চ্যাপ্টার, তারপরে আর্টিকেল, তারপরে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আমরা দেখে নিলাম। এরপর আমরা ধারাভিত্তিক আলোচনা করব। দেখো, প্রথমে হচ্ছে 52 নম্বর ধারা। আমি বললাম যে রাষ্ট্রপতির ধারা শুরু হচ্ছে 52 থেকে 72। এর বাইরেও কিছু ধারা আছে, সেগুলো আমি বলবো, আছে সব কিছুই। দেখো, প্রথমে হচ্ছে 52 নম্বর ধারা। 52 নম্বর ধারা কি বলা হয়েছে, যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। ঠিক আছে? এই পদটি কিন্তু কখনোই শূন্য রাখা যায় না। মানে ভারতের রাষ্ট্রপতি না থাকলে তার জায়গায় কিন্তু তৎকালীন যে উপরাষ্ট্রপতি, তিনি দায়িত্ব সামলাবেন। বা উপরাষ্ট্রপতি না থাকলে যে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি দায়িত্ব সামলাতে পারেন।
তো সেই পদটাকে কিন্তু খালি রাখা যাবে না, সেই পদে থাকবেই একজন না একজন। তো 52 নম্বর ধারাতেই শুধু বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে 53 নম্বর ধারা। 53 নম্বর ধারা কি? কেন্দ্রীয় শাসন বিভাগীয় ক্ষমতা, মানে রাষ্ট্রপতির হাতে কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার থাকবে, এটা বলা হয়েছে। কেন্দ্রের সমস্ত শাসনতান্ত্রিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। তিনি নিজে অথবা তার অধীনস্থ কর্মচারীদের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করেন। মানে তার হাতে ক্ষমতা থাকে যদিও, কিন্তু তিনি মানে মেন ক্ষমতা তো প্রধানমন্ত্রী, তিনি তার পরামর্শে কিন্তু কাজ করেন, ঠিক আছে? তারপরে 54 নম্বর ধারায় কি বলা হয়েছে? 54 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন, মানে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হবে সেটা। রাষ্ট্রপতি সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হন না, মানে আমরা কিন্তু রাষ্ট্রপতিকে ডাইরেক্ট কিন্তু নির্বাচিত করি না, মানে আমরা কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত করি, এটা মাথায় রাখবে। তিনি একটি ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন। ইলেকটোরাল কলেজ, ঠিক আছে? দেখো, ইলেকটোরাল কলেজের মেন তোমাদের মনে রাখতে হবে যে এই যে ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন, এই ইলেকটোরাল কলেজের মধ্যে কারা, কারা থাকে, কোন, কোন সদস্যরা ভোট দিতে পারেন, এটা মাথায় রাখতে হবে। কি, কি? দেখো, সংসদের উভয় কক্ষ, মানে যে আমাদের পার্লামেন্ট আছে তার যে উভয় কক্ষ, একটা হচ্ছে লোকসভা, একটা রাজ্যসভা। এটা হচ্ছে আপার হাউস, এটা লোয়ার হাউস। এই যে রাজ্যসভা এবং লোকসভার শুধুমাত্র নির্বাচিত সদস্যরা, নির্বাচিত যারা কিন্তু আমরা যেমন ভোট হয় লোকসভা ভোট, আমরা তো ভোট দিই ডাইরেক্ট, এমপি যারা হয় তারা কিন্তু ভোট দিতে পারবে। কিন্তু নমিনেটেড, আমরা সকলেই জানি যে রাজ্যসভায় কিন্তু 12 জনকে নমিনেট করা হয় বিভিন্ন ফিল্ড থেকে। সেই 12 জন, তারা মনোনীত প্রার্থী, তারা কিন্তু এখানে ভোট দিতে পারেন না, এটা মাথায় রাখবে। তারপরে রাজ্য বিধানসভা শুধুমাত্র নির্বাচিত সদস্যরা, এই আমাদের সদ্য বিধানসভা ভোট হলো, যারা আমাদের বিধায়ক আছে তারাও কিন্তু ভোট দিতে পারবেন। এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও পুদুচেরি বিধানসভা নির্বাচিত সদস্যরা, এই দুটোই কিন্তু হবে, ঠিক আছে? মাথায় রাখবে। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, চলে আসি পরবর্তী। দেখো, এবার আমাদের ধারা নম্বর 55। ধারা নম্বর 55 তে কি বলা হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, মানে ম্যানার অফ ইলেকশন। এটা কি? এটা কিসের মাধ্যমে হয় নির্বাচন? একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের নীতি। এটা কিন্তু দিতে পারে পরীক্ষায়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এটা কিন্তু মাথায় রাখবে। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয় এটা। তারপরে হচ্ছে ধারা নম্বর 56, এটা হচ্ছে কার্যকাল, মানে রাষ্ট্রপতির মেয়াদ কত? রাষ্ট্রপতির মেয়াদ কত? রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। এবং রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায়, তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? উত্তর হবে উপরাষ্ট্রপতির কাছে। আর উপরাষ্ট্রপতি যদি হয় তাহলে কিন্তু তিনি রাষ্ট্রপতির কাছে, মানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে, এটা মাথায় রাখবে। ধারা নম্বর 57 বলা হয়েছে পুনর্নির্বাচনের যোগ্যতা, মানে এলিজিবিলিটি ফর রি-ইলেকশন, মানে ভারতের একজন ব্যক্তি যিনি ধরো রাষ্ট্রপতি হয়েছেন, তিনি কিন্তু যতবার খুশি রাষ্ট্রপতি হতে পারেন। মানে কোনো লিমিটেশন নেই যে না তিনি এত বছর রাষ্ট্রপতি হতে পারবেন না, একবার হয়েছেন আর পারবেন না, দুবার হয়েছে আর পারবেন না, তিনি কিন্তু হতে পারেন। কিন্তু আমেরিকাতে কিন্তু এটা হয় না, আমেরিকাতে কিন্তু মাত্র দুবারই হয়। যেমন ডোনাল্ড ট্রাম্প এখন রাষ্ট্রপতি, তিনি কিন্তু দুবার হয়েছিলেন, এরপরে কিন্তু আর হতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তারপরে হচ্ছে নেক্সট দেখো 58 নম্বর ধারা। 58 নম্বর ধারা হচ্ছে রাষ্ট্রপতি পদের যোগ্যতা, মানে কোয়ালিফিকেশনস কী লাগবে রাষ্ট্রপতি হওয়ার জন্য। প্রথম হচ্ছে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং তার ন্যূনতম বয়স হচ্ছে 35। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? উত্তর হবে 35, ঠিক আছে? তারপর হচ্ছে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে তার, এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো লাভজনক পদে কিন্তু থাকা চলবে না, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। মেন হচ্ছে এই কত বছর বয়স হতে লাগে ন্যূনতম, সেটা হচ্ছে পরীক্ষায় বেশি দেয়। তারপরে হচ্ছে ধারা নম্বর 59, এটা হচ্ছে রাষ্ট্রপতির পদের শর্তাবলী, কন্ডিশন অফ অফিস। এটা জাস্ট, এটা অত পরীক্ষায় দেয় না। তিনি সংসদ বা কোনো রাজ্যে আইনসভার সদস্য থাকতে পারবেন না। যদি থাকেন তবে রাষ্ট্রপতি পদ গ্রহণের দিন সেই আসনটি শূন্য বলে গণ্য হবে। মানে ধরো কোনো একটা আইনসভায় তিনি সদস্য আছেন এবং রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়ে গেছেন, তাহলে কিন্তু সেই পদটাকে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, মানে সেই পদটা শূন্য হয়ে যাবে, আবার সেখানে নির্বাচন হবে। ধারা নম্বর 60, শপথ গ্রহণ। এখানে দেখে রাখবে যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উত্তর হবে কিন্তু ভারতের প্রধান বিচারপতি, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। ওকে, চলে আসি পরবর্তী। দেখো পরবর্তী কি গুরুত্বপূর্ণ আছে, দেখো এই যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারা নম্বর 61, ইমপিচমেন্ট বা পদচ্যুতি। ইমপিচমেন্টটা দেয় যে ইমপিচমেন্ট কত নম্বর ধারা? ধারাটা কিন্তু মাথায় রাখবে, ধারাটা কিন্তু 61। ইমপিচমেন্ট কি? ইমপিচমেন্ট হচ্ছে রাষ্ট্রপতিকে সরানোর একটা পদ্ধতি। কারণ কি কারণে সরানো যায় তাকে? সংবিধান অবমাননা, তিনি যদি সংবিধানকে অবমাননা করেন তাহলে কিন্তু তাকে পদচ্যুত করা যেতে পারে। পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে সংসদের যে কোনো কক্ষে, লোকসভা বা রাজ্যসভায় কিন্তু প্রস্তাব আনা যায় যে রাষ্ট্রপতি সংবিধানকে অবমাননা করছে, তাকে পদত্যাগ করাতে হবে, সে একটা প্রস্তাব আনা যায় এবং প্রস্তাব আনার 14 দিন আগে কিন্তু রাষ্ট্রপতিকে তার নোটিশ দিতে হয়। 14 দিন আগে, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। 14 দিন আগে কিন্তু নোটিশ দিতে হয়। তারপরে সংসদের উভয় কক্ষে, এটা কিন্তু স্পেশাল মেজরিটি লাগে, ঠিক আছে? 2/3 মেজরিটিতে পাশ হলে রাষ্ট্রপতি পদচ্যুত হন। ভারতে কিন্তু আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে এভাবে মানে ইমপিচমেন্ট করা হয়নি, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এগুলো গুরুত্বপূর্ণ।
তবে ধারা নম্বর 62 হচ্ছে পদশূন্য হওয়ার সময়সীমা মানে ভ্যাকেন্সি অফ অফিস। তো রাষ্ট্রপতি পদশূন্য হলে যে ধরুন রাষ্ট্রপতি আছে, তার কোনো কারণে মৃত্যু ঘটে গেল বা পদত্যাগ বা পদচ্যুতি হয়ে গেল কোনো কারণে, তারপরে কিন্তু সর্বোচ্চ 6 মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। ঠিক আছে? আমি প্রথমেই বললাম যে রাষ্ট্রপতির পদটাকে কিন্তু খালি করা যাবে না এবং যখন পদটা খালি থাকবে তখন উপরাষ্ট্রপতি না হলে অন্য কোনো অস্থায়ী কিন্তু রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবে, যে উপরাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে কিন্তু দায়িত্বটা পালন করবেন। ঠিক আছে? এগুলো কিন্তু দেবে পরীক্ষায়। এবার ধরো আরো কিছু গুরুত্বপূর্ণ ধারা যেগুলো রাষ্ট্রপতি সম্পর্কে আসতে পারে সেগুলো কি? প্রথম হচ্ছে ধারা নম্বর 52। এটা কি? এটা হচ্ছে পার্ডনিং পাওয়ার মানে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। ক্ষমা প্রদর্শনের ক্ষমতা মানে দেখো রাষ্ট্রপতি কোনো অপরাধী যারা ধরো অপরাধ করেছে, করেছে তাদের যে সাজাটা আছে, শাস্তি আছে সেটাকে তিনি কমাতে পারেন বা তার বলল আজকে সাজা হবে, তিনি বললেন না ২ দিন পরে দাও সাজা। সাজার যে পরিমাণ সেটা হ্রাস করতে পারে। ঠিক আছে? বা মৃত্যুদণ্ডও কিন্তু ক্ষমা করার এক ক্ষমতা আছে রাষ্ট্রপতির কাছে। পার্ডনিং পাওয়ার কিন্তু তোমার রাজ্যপালের কাছেও আছে। কিন্তু রাজ্যপালের কিন্তু এই যে মৃত্যুদণ্ড ক্ষমা কেউ ধরো মৃত্যুদণ্ড দিয়েছে এবং সেটা কিন্তু ক্ষমা করার মানে ক্ষমা করার যে ক্ষমতা সেটা কিন্তু রাজ্যপালের নেই, সেটা একমাত্র রাষ্ট্রপতির কাছে আছে। এটা মাথায় রাখবে। এবার ধারা নম্বর ৭৪ মন্ত্রিপরিষদের পরামর্শ। দেখো রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একজন মন্ত্রিপরিষদ থাকবে একটি এবং রাষ্ট্রপতি তাদের পরামর্শ মেনে চলতে বাধ্য। আমি বলেছিলাম যে রাষ্ট্রপতির কাছে কিন্তু ক্ষমতা নেই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের যে ডিসিশন সেগুলো কিন্তু তারা কিন্তু নেয় এবং রাষ্ট্রপতিকে সেই অনুযায়ী কিন্তু চলতে হয়। দেখো ৪৪তম সংবিধান সংশোধনী অনুযায়ী মানে একটা সংবিধান সংশোধনী হয়েছিল যে যাতে বলা হয়েছিল যে তার আগে একটা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে রাষ্ট্রপতি এটাকে রিফিউজ করতে পারে। ধরো মন্ত্রিসভা কোনো একটা বলল যে এটা করতে হবে কার্যকর। তো রাষ্ট্রপতি বলল না, সেটাকে তিনি রিজেক্ট করতে পারতেন। কিন্তু ৪৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয়েছিল যে একবার কিন্তু সেই পরামর্শটাকে তিনি পুনর্বিবেচনার জন্য আবার ধরো মন্ত্রিপরিষদেরও একটা আ পরামর্শ দিল তাকে এবং তিনি কিন্তু একবার সেটাকে পাঠাতে পারে যে আপনারা আবার এটা পুনর্বিবেচনা করুন। কিন্তু তারপরে যখন আবার মন্ত্রিপরিষদ আবার রাষ্ট্রপতিকে দেবে সেই পরামর্শটা, সেটা কিন্তু তিনি মানতে বাধ্য। ঠিক আছে? এটা মাথায় রাখবা। ধারা নম্বর ৭৮ প্রধানমন্ত্রীর কর্তব্য দেশের শাসন কাজ নীতি নির্ধারণ সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতি জানে না, প্রধানমন্ত্রীর সাংবিধানিক কর্তব্য। এটা মাথায় রাখবে ধারা নম্বর ৭৮টা। তারপরে ধারা নম্বর ১১১ এটা কি? এটা হচ্ছে ভেটো পাওয়ার। ভেটো পাওয়ার কি? সংসদে ধরো কোনো একটা বিল পাস হলো এবং রাষ্ট্রপতির সই ছাড়া কিন্তু সেটা আইনে পরিণত হতে পারে না। এবং এই যে ধরো একটা বিল পাস হলো এবং রাষ্ট্রপতির সই লাগবে তাহলে সই ছাড়া তো আর বিল হবে না। এবং তিনি কিন্তু এই যে বিলটা আছে সেই বিলে সম্মত দিতে পারেন। মানে তার কাছে ৩ টে ভেটো পাওয়ার থাকে। একটা তিনি সম্মত দিতে পারেন, একটা তিনি বিলকে আটকে রাখতে পারেন যে না মানে কিছুই বলছে না যে সম্মতি আছে নেই কিছু বলছে না। সেটা হচ্ছে পকেট ভেটো। অথবা পুনর্বিবেচনার জন্য কিন্তু ফেরত পাঠাতে পারেন। ঠিক আছে? তো এগুলো কিন্তু তার ভেটো পাওয়ার। ধারা নম্বর ১২৩ এটা কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে যে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি। অধ্যাদেশ বলতে কি বোঝায়? দেখো কোনো ধরো একটা পার্লামেন্টের সেশন একটা নেই। ধরো এই সময় পার্লামেন্টের সেশন নেই। এবার তৎক্ষণিক একটা জরুরি অবস্থা সংক্রান্ত একটা ধরো কিছু একটা জরুরিকালীন একটা আইন পাস করতে হবে। তো তখন কিন্তু রাষ্ট্রপতি তার এই যে অর্ডিন্যান্স পাওয়ার ক্ষমতা, এই যে অর্ডিন্যান্স জারি করার যে ক্ষমতা, এর মাধ্যমে কিন্তু তিনি একটা আ সেই আইনটাকে জারি করতে পারবেন। এটা হচ্ছে অর্ডিন্যান্স জারি করা। এবং তারপরে যখন সংসদের অধিবেশন হবে তখন ৬ সপ্তাহের মধ্যে সেটাকে কিন্তু পাস করলেই হয়ে যাবে। ঠিক আছে? তো একদম শর্টে বুঝিয়ে দিলাম। এরপর আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির জরুরি অবস্থাকালীন ক্ষমতা। এটা কি? দেখো সংবিধান রাষ্ট্রপতিকে ৩ ধরনের জরুরি অবস্থা জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা কি? একটা হচ্ছে ধারা নম্বর ৩৫২ এটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি। এটা যুদ্ধ, বহিরাগত আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে এটি জারি করা যায়। ভারতে কিন্তু এখনো পর্যন্ত ৩ বার এটাকে জারি হয়েছে। এটা মাথায় রাখবে। তারপর হচ্ছে ৩৫৬ যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, প্রেসিডেন্টস রুল। কোনো রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়লে রাজ্যপাল কিন্তু রিপোর্টে রাষ্ট্রপতিকে জারি করতে পারেন। মানে ধরো কোনো একটা রাজ্য সংবিধান হিসেবে চলছে না বা সেটাকে একটা অন্যভাবেই চলছে। মানে সংবিধানে যে সমস্ত জিনিস আছে বা সংবিধানের যে পরিকাঠামো সেই অনুযায়ী কিন্তু সেটা চলছে না। তখন কিন্তু সেটাকে ডাইরেক্ট রাষ্ট্রপতি শাসন করে। তো সেটাই হচ্ছে রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে? ধারা নম্বর ৩৬০ এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। দেশের আর্থিক স্থায়িত্ব বিপন্ন হলে এটি কিন্তু জারি করা হয়। ভারতে কিন্তু একবারও এখনো পর্যন্ত লাগু হয়নি। আর রাষ্ট্রপতি শাসন যদি বলি ১ম কোথায় লেগেছিল? তাহলে হচ্ছে পাঞ্জাব, ঠিক আছে? আর সবচেয়ে ম্যাক্সিমাম টাইম হচ্ছে মণিপুর, উত্তরপ্রদেশ। মণিপুরে মনে হয় ১০ বা ১১ বার, উত্তরপ্রদেশেও একই আছে। তো মণিপুরটাই হবে। আর আমি যখন এমার্জেন্সি আলোচনা করব তখন আরও ডিটেইলস আলোচনা করে দেবো। এখন জাস্ট রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটার জন্যই এটা করলাম। ঠিক আছে? তো এবার আমাদের দেখতে হবে একটা তালিকা। তালিকা কি? ভারতের যে ১ম থেকে শেষ পর্যন্ত যে রাষ্ট্রপতি ছিলেন তাদের কিন্তু থেকে প্রশ্ন দেয়। দেখো ১ম রাষ্ট্রপতি কে ছিলেন? ১ম রাষ্ট্রপতি ছিলেন
ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই সালটা মনে রাখার দরকার নেই, জাস্ট তার গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিস সেগুলো মনে রাখতে হবে। যেমন ভারতের প্রথম ও দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন, একমাত্র তিনি যিনি পরপর দুবার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন এবং গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে ছিলেন। অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচিদানন্দ সিনহা। দেখো এখানে একটুখানি ছোট হয়ে গেছে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, কারণ মানে ধরছিল না এক জায়গায়, জন্য একটু ছোটো ছোটো করে লিখতে হয়েছে। দেখো তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরে রাষ্ট্রপতি হন, মানে তিনি প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন তারপরে আমাদের রাষ্ট্রপতি হন। তার জন্মদিনেই আমরা পালন করি, আমরা সকলেই জানি 5ই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস। তারপরে জাকির হুসেন, তিনি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং প্রথম রাষ্ট্রপতি যিনি কিন্তু পদে থাকাকালীন মারা যান। এটা কিন্তু মাথায় রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো তারপরে কী আছে, তারপরে আছে ভেঙ্কটগিরি মানে ভিভি গিরি, প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যুর পর, মানে এনার মৃত্যু হয়েছে তারপরে কিন্তু তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কার্য করেছিলেন, ঠিক আছে। তার মোহাম্মদ হিদায়তুল্লাহ, ভারতের একমাত্র প্রধান বিচারপতি, তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন, এটাও মাথায় রাখবে। তারপর আবার ভিভি গিরি, দ্বিতীয় পছন্দের ভোটের মাধ্যমে কিন্তু তিনি একমাত্র রাষ্ট্রপতি, সেকেন্ড প্রেফারেন্স ভোটের মাধ্যমে কিন্তু একমাত্র রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। ফখরুদ্দিন আলী আহমেদ, তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান এবং তার সময় 1975 সালে ভারতের অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো আরও এক সেকেন্ড, হ্যাঁ তোরে বিডিজেতে তিনি দেখো ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যুর পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলান। তারপরে নিলাম সঞ্জীব রেড্ডি, তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের একমাত্র রাষ্ট্রপতি এবং তিনি লোকসভার স্পিকারও ছিলেন, এটা মাথায় রাখবে। তারপরে জ্ঞানী জৈল সিং, তিনি ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি এবং তিনি ভারতীয় ডাকঘর বিলকে কিন্তু পকেট ভেটো প্রয়োগ করেছিলেন, মানে একবারই ভেটো পাওয়ার ইউজ করেছিল, পকেট ভেটো, সেটা হচ্ছে জ্ঞানী জৈল সিং ইনি মানে ইউজ করেছিলেন। এবং কোন বিলের সময়? হচ্ছে ডাকঘর বিলে, ঠিক আছে। তো আর ভেঙ্কটরমন, তার কার্যকালে ভারতের 4জন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছিলেন। তার ডক্টর শঙ্কর দয়াল শর্মা, রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ভোপালের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তারপরে কে আর নারায়ণন, ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি এবং লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার প্রথম রাষ্ট্রপতি। তা ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত, আমরা সকলেই জানি, এবং প্রথম অবিবাহিত রাষ্ট্রপতি এবং জনগণের রাষ্ট্রপতি। তারপর হচ্ছে প্রতিভা পাটিল, তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, এটাও মাথায় রাখবে। তারপর দেখো আরও আছে প্রণব মুখোপাধ্যায়, তিনি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত প্রথম বাঙালি রাষ্ট্রপতি এবং 2019 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। তারপর হচ্ছে রামনাথ কোবিন্দ, ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি বিহারের রাজ্যপাল ছিলেন। দ্রৌপদী মুর্মু, আমাদের বর্তমান রাষ্ট্রপতি, ভারতের প্রথম আদিবাসী ও সর্বকনিষ্ঠ মহিলা রাষ্ট্রপতি এবং স্বাধীন ভারতের জন্মগ্রহণ করা প্রথম রাষ্ট্রপতি, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় থাকবে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন ডাইরেক্ট তুলে দেবে। তো এই ছিল আমাদের মোটামুটি রাষ্ট্রপতি, একদম আমরা ধারাভিত্তিক সমস্ত কিছু আলোচনা করলাম। এবার আমরা একে একে এমসিকিউ প্রশ্নগুলো ঝটপট করে নিই। দেখো যারা প্রথম থেকে ক্লাসটা দেখেছো তারা কিন্তু এমসিকিউ দেখা মাত্রই করে দিতে পারবে। দেখো প্রথম হচ্ছে, যারা জানো তারা ভিডিওটা পজ করে উত্তরটা লিখে নিতে পারো, আমি ঝটাপট আলোচনা করে দেবো, কারণ আমরা তো থিওরিটা আলোচনা করে দিলাম, এখন এটা করতে সময় লাগবে না। ভারতীয় সংবিধানের কত নম্বর পার্ট এবং অধ্যায়ে কেন্দ্রীয় শাসন বিভাগ ও রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করা হয়েছে? কত নম্বর পার্ট আমরা দেখলাম? পার্ট নাম্বার 5 এবং অধ্যায় নাম্বার 1, ঠিক আছে। পার্ট নাম্বার 4-এ কী রয়েছে? পার্ট নাম্বার 4-এ অধ্যায় না 5 নম্বর 4-এ রয়েছে আমাদের ডিপিএসপি, ঠিক আছে। 3 নম্বর কী রয়েছে? আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এগুলো আমরা আগের ক্লাস আলোচনা করেছি, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে আসো, এই যে পার্ট নাম্বার। তারপরে দেখো, তারপরে আছে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত প্রয়োজন? আমরা কি বললাম, কত প্রয়োজন রাষ্ট্রপতি হওয়ার জন্য? আমরা একটু আগে আলোচনা করলাম, এর উত্তর কী হবে বলো? এর উত্তর হবে অপশন নাম্বার সি, 35 বছর। 25 বছর হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এই যে 35 বছর। তারপরে হচ্ছে নিচের কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন না? আমি বলেছিলাম যে এখান থেকে প্রশ্ন দেয় এমনভাবেই। দেখো লোকসভার নির্বাচিত সদস্য, আমি বললাম যে প্রত্যেকটা নির্বাচিত সদস্যরা ভোট দিতে পারেন, এটা হবে। এখানে কিন্তু বলছে পারেন না, ঠিক আছে। আর রাজ্যসভার নির্বাচিত সদস্যরা পারেন, রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা পারেন, কিন্তু এই সংসদের উভয় কক্ষেরই যে মনোনীত মানে নমিনেটেড মেম্বার্সরা আছে তারা কিন্তু ভোট দিতে পারেন না, ঠিক আছে। এই যে নেক্সট দেখো, নেক্সট বলছে কি, ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতি বা ইমপিচমেন্ট কত নম্বর ধারায় রয়েছে? আমি বললাম ধারাটা পরীক্ষায় দেয় হবে, 52টা রাষ্ট্রপতি থাকবে একজন, সেটা বলা হয়েছে। 60 হচ্ছে ওথ, এটা হচ্ছে ধারা নম্বর 61, ঠিক আছে। আর 56 হচ্ছে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন 58, 56টা হচ্ছে 56 হচ্ছে, দেখে নেবে তোমরা। দেখো তার হচ্ছে 61 যেটা বললাম। তারপরে দেখো রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? শপথ বাক্য কে পাঠ করান রাষ্ট্রপতিকে? ভারতের উপরাষ্ট্রপতি না, উপরাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী হবে না, প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি কাজ করেন এবং
ভারতের প্রধান বিচারপতি, হ্যাঁ এটা হবে ভারতের প্রধান বিচারপতি, ঠিক আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন? জাকির হুসেন হবেন, জাকির হুসেন তিনি পদে থাকাকালীন তার মৃত্যু ঘটেছিল। ভিভি গিরি হবে নীলাম সঞ্জীব রেড্ডি, ঠিক আছে। দেখো উত্তর বলে দিলাম, উত্তর তোমরা দেখে নেবে। তারপর দেখো আদালত কর্তৃক প্রদত্ত কোনো অপরাধীর মৃত্যুদণ্ড বা ক্ষমা করার ক্ষমতা মানে পার্ডনিং পাওয়ার বিধান সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির আছে? এই দেখলাম আমরা কত নম্বর ধারা, 72 নম্বর ধারায় আছে। 111 নম্বরে হচ্ছে তোমাদের ভেটো পাওয়ার, ভেটো পাওয়ার, আর 102 হচ্ছে অর্ডিন্যান্স পাওয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট, সংসদের অধিবেশনে বন্ধ থাকাকালীন জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী অর্ডিন্যান্স জারি করতে পারেন? আমি একটু আগে দেখালাম ধারা নম্বর 23, আগের প্রশ্নই দেখলাম। এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন মানে প্রেসিডেন্ট রুল, এটা ভেটো পাওয়ার, এটা হচ্ছে জয়েন্ট সিটিং, এটা পরে পড়াবো যখন আমি জয়েন্ট সিটিং মানে যখন আমি পার্লামেন্ট পড়াবো তখন জয়েন্ট সিটিংটা পড়িয়ে দেবো। 118 নম্বর ধারায় রয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের একমাত্র কোন প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন? আমরা একটু আগে দেখলাম জাস্টিস PN ভগবতী হবে না, হিদায়তুল্লাহ, ঠিক আছে, জাস্টিস মোহাম্মদ হিদায়তুল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানে আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় রয়েছে এবং এটি কতবার জারি হয়েছে? কত নম্বর ধারায় রয়েছে? দেখো এখানে অপশন এলিমিনেট করতে হবে অনেকবার, এটা তো হবেই না, একবারও নয়, হবে না। ফাইন্যান্সিয়াল, সরি আমি ভাবলাম যে ফাইন্যান্সিয়াল, এটাও হবে না, ফাইন্যান্সিয়াল হচ্ছে 360 নম্বর ধারা, একবারও হয়নি, এটা সঠিক উত্তর, ঠিক আছে। তারপর হচ্ছে ভারতের প্রথম আদিবাসী এবং স্বাধীন ভারতে জন্মগ্রহণ করা রাষ্ট্রপতিকে? এটা এইমাত্র আমরা দেখলাম, দ্রৌপদী মুর্মু, আমাদের বর্তমান রাষ্ট্রপতি। পরবর্তী দেখো, ভারতের পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন রাষ্ট্রপতি? এটা হচ্ছে উপরাষ্ট্রপতি। সংসদে পাশ হওয়া কোনো বিলের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি প্রথমবার পকেট ভেটো প্রয়োগ করেছিলেন কোন ক্ষেত্রে? আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে ভারতের ডাকঘর বিল। কে করেছিলেন? জ্ঞানী জৈল সিং, ঠিক আছে। তারপর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে লেখাটা পড়েনি, যাই হোক। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন কে আহ্বান করেন এবং এতে কে সভাপতিত্ব করেন? আহ্বান করেন কিন্তু রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি হবে না, উপরাষ্ট্রপতি হবে না, প্রধানমন্ত্রী হবে না। আহ্বান করেন রাষ্ট্রপতি এবং সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। জয়েন্ট সিটিং পড়াবো, ঠিক আছে, আমরা যখন পার্লামেন্টে দেখব। আজকে আমাদের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? আমরা জানি প্রণব মুখোপাধ্যায়। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা আজকের। রাষ্ট্রপতি দেখলে আমরা থিওরিটা আলোচনা করলাম এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস করে নিলাম। আর এই যে পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, অবশ্যই প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর পিডিএফটা তোমরা যদি বারবার করে রিভিশন দাও তাহলে কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অনায়াসে করতে পারবে, ঠিক আছে। আর এর পরবর্তী ক্লাসে আমরা উপরাষ্ট্রপতিটা এভাবেই আলোচনা করব এবং একে একে আমরা পুরোটা পলিটিটা শেষ করে দেবো, ঠিক আছে। আর গ্রাম পঞ্চায়েতের কিন্তু জিকে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। হয়তো যখন তোমরা ক্লাসটা দেখছো ততক্ষণে হয়তো ক্লাস আপলোডও হয়ে গেছে, ঠিক আছে, না হলে হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।